হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আজ আমরা জিওগ্রাফি থেকে বায়ুমণ্ডল সম্পর্কে আলোচনা করব। এটি তোমাদের এক্সামের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক এবং আজ আমরা বায়ুমণ্ডল সম্পর্কে বিভিন্ন তথ্যগুলি ভালোভাবে ডিসকাস করব। তার সাথে 20টি গুরুত্বপূর্ণ কোশ্চেন সম্পর্কে আলোচনা করব, যেগুলি তোমাদের এসএসসি, ডাব্লিউবিপিএসসি, রেলওয়ে, ডাব্লিউবিএসআই আরও বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার আগে বলে রাখি, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করার পর অলে ক্লিক করো, তাহলে আমাদের ক্লাসের সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। এই ক্লাসের পিডিএফ তোমরা যদি পেতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা জয়েন করো সেখানে, এবং সেখান থেকে তোমরা প্রত্যেকটি ভিডিওর পিডিএফ তোমরা ফ্রিতে পেয়ে যাবে। এবং আমাদের ফেসবুক গ্রুপও জয়েন হতে ভুলো না। সো আমরা আমাদের টপিক স্টার্ট করি। ভূপৃষ্ঠ হইতে ঊর্ধ্বে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে রয়েছে তাকেই বায়ুমণ্ডল বলে, এবং ইহা পৃথিবীর গায়ে লেগে থাকে। এবং বায়ুমণ্ডল 3টি মূল উপাদানের সমন্বয়ে গঠিত। যদি বলা হয় সেগুলি কী কী, সেগুলি হচ্ছে গ্যাসিয়াস অর্থাৎ গ্যাস, জলীয় বাষ্প ওয়াটার ভেপার এবং অ্যারোসল। অ্যারোসল বলতে যেগুলি হচ্ছে যেমন ধূলিকণা, লবণকণা, এই সমস্ত বস্তুগুলির সমন্বয়ে গঠিত অ্যারোসল। বায়ুমণ্ডলে অবস্থিত গ্যাসীয় পদার্থ, জলীয় বাষ্প এবং ধূলিকণার 90% পৃথিবী পৃষ্ঠ থেকে 10 কিলোমিটারের মধ্যেই অবস্থান করে। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার উচ্চতার মধ্যেই এই সমস্ত গ্যাসীয় পদার্থ, জলীয় বাষ্প এবং ধূলিকণার 90% 10 কিলোমিটারের মধ্যেই অবস্থান করে। যদি বলা হয় গ্যাসীয় উপাদানগুলি কী কী, গ্যাসীয় উপাদানগুলি তোমাদের এক্সামে এসে থাকে, দেখবে প্রায়। যেমন যদি বলে দেবে যে নাইট্রোজেনের শতকরা পার্সেন্টেজ কত, তাহলে 78.3%। অক্সিজেনের কত, 20.95%। এগুলো তোমরা একবার দেখে নেবে ভালোভাবে, এগুলো তোমাদের প্রত্যেকটি ইম্পর্ট্যান্ট। কার্বন ডাইঅক্সাইড 0.036, হিলিয়াম 0.0005, জ্যানন 0.00009। এগুলো তোমাদের প্রত্যেকটি ইম্পর্ট্যান্ট, ভালোভাবে তোমরা এগুলি একবার দেখে নেবে। জলীয় বাষ্পের যদি পার্সেন্টেজ বলা হয় তাহলে 4%, এটা হচ্ছে গড়, এবং এটি 0.2 থেকে 0.45 মধ্যে অবস্থান করে। এই জলীয় বাষ্পের পার্সেন্টেজ যদি বায়ুমণ্ডলের মধ্যে জলীয় বাষ্পের পার্সেন্টেজ বলা হয় তাহলে হচ্ছে 4%। অ্যারোসল, অ্যারোসল কি, বায়ুমণ্ডলে ভাসমান অবস্থায় থাকা অতি ক্ষুদ্র সূক্ষ্ম কণাগুলিকে বলে অ্যারোসল। যেমন কি কি, যেমন ধূলিকণা, বালুকণা, সামুদ্রিক লবণকণা, জৈব পদার্থ ইত্যাদি। তাহলে এগুলিকে কী বলা হচ্ছে, এগুলিকে বলা হয় অ্যারোসল। দেখো, আমরা আমাদের একবার ক্লাস শিডিউলটি বলে রাখি। আমাদের প্রত্যেক দিন সকালবেলায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়ে থাকে, সন্ধ্যে 7টার থেকে এনটিপিসি এবং গ্রুপ ডি জিকে ক্লাস হচ্ছে। তোমরা এই ক্লাসগুলি তোমরা দেখতে ভুলো না। নেক্সট আমরা জিওগ্রাফি থেকে আমরা প্রত্যেক সপ্তাহে 2টি টপিক ওয়াইজ এবং একটি তোমাদের টেস্ট নেওয়া হবে, 30 নম্বরের টেস্ট নেওয়া হবে সপ্তাহে। অর্থাৎ এই সপ্তাহে 2টো টপিক ক্লাস হলো এবং আরেকটি তোমাদের টেস্ট নেওয়া হবে। সুতরাং তোমরা প্রত্যেকটি ক্লাস ভালোভাবে দেখবে। দেখো, বায়ুমণ্ডলের স্তরভেদ, বায়ুমণ্ডলের স্তরভেদ অনুযায়ী দুরকমভাবে ভাগ করা হয়। একটি হচ্ছে রাসায়নিক গঠন অনুসারে যদি বলা হয় তাহলে 2টো ভাগে ভাগ করা হয়। সেগুলি কী কী, একটা হচ্ছে হোমোস্পিয়ার আর একটা হচ্ছে হেটেরোস্পিয়ার। হোমোস্পিয়ার বা এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে সমমণ্ডল, এবং হেটেরোস্পিয়ার এটাকে বলা হচ্ছে বিষমমণ্ডল। সো এটা আমরা একটু পরে আরও ভালোভাবে ডিসকাস করব। তার আগে আমরা অন্যান্য ভাগগুলি জেনে নিই। আমাদের আর্থের যে অ্যাটমসফিয়ার রয়েছে, অর্থাৎ আমাদের উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলকে 5টি ভাগে ভাগ করা হয়। কটি ভাগে ভাগ করা হয়, 5টি ভাগে ভাগ করা হয়। যদি বলা হয় কি কি, সেগুলো আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি। দেখো, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার অ্যান্ড এক্সোস্ফিয়ার। তাহলে একদম যে সর্বনিম্ন স্তর রয়েছে, যেটা রয়েছে 0 থেকে 12 কিলোমিটারের মধ্যে, তাহলে তার নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার। এই যে দেখতে পাচ্ছ ট্রোপোস্ফিয়ার, এবং এখানে যে যে চিত্রগুলি দেখতে পাচ্ছ, যেমন এখানে মেঘের সৃষ্টি হচ্ছে, এখানে সমস্ত বিমান পরিষেবা হয়ে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারে জেট বিমান হয়, এখানে মেঘ, ঝড় বৃষ্টি প্রভৃতি দেখা যায় না স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে। নেক্সট হচ্ছে মেসোস্ফিয়ার, তারপরে হচ্ছে থার্মোস্ফিয়ার, তারপরে হচ্ছে এক্সোস্ফিয়ার। সবার লাস্টে রয়েছে এক্সোস্ফিয়ার অর্থাৎ বাইরের স্তর, এখানেও চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ। সো আমরা ট্রোপোস্ফিয়ারটি একবার ভালোভাবে জেনে নিই। দেখো, এটি হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর, দেখতে পাচ্ছ একদম সর্বনিম্ন স্তর, একেবারে নিচের স্তরটাকে বলা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। আমরা এগুলো অনেক সময় ভুলে যাই, সেই জন্য চিত্রের মাধ্যমে এখানে দেখানো হচ্ছে, যাতে তোমরা
একবার ভিডিওটা দেখলেই তোমরা মনে করতে পারো। তাহলে ট্রপোস্ফিয়ার এটি হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। এটি নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার এবং মেরু অঞ্চলে 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটা তোমরা মনে রাখবে সব সময়, নিরক্ষীয় অঞ্চলে বেশি বিস্তৃত, অর্থাৎ পৃথিবী তো আমরা জানি গোলাকার, তো সেই জন্য নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার এবং মেরু অঞ্চলে কম অর্থাৎ 8 কিলোমিটার, এবং এর যদি গড় উচ্চতা বলা হয় তাহলে 12 কিলোমিটার ধরা হয়। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম থাকে, কোনো বইয়ে 10 কিলোমিটার থাকে, কোনো বইয়ে 12 কিলোমিটার থাকে। তো এটা 12 কিলোমিটার মনে রাখবে যে এর বিস্তৃতি হচ্ছে 0 থেকে 12 কিলোমিটার পর্যন্ত। এবং যদি বলা হয় যে নিরক্ষীয় অঞ্চলে বিস্তৃতি কত, তাহলে 18 কিলোমিটার এবং মেরু অঞ্চলে হচ্ছে 8 কিলোমিটার। নেক্সট দেখো, এই স্তরে প্রতি কিলোমিটারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, এখানে একটু ভুল হয়েছে, প্রতি কিলোমিটারে বৃদ্ধিতে উচ্চতা হ্রাসের হার 0.6 ডিগ্রি সেলসিয়াস। এটা তোমাদের অনেক পরীক্ষায় এসেছে যে ট্রপোস্ফিয়ার স্তরে প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের হার কত ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে সেটা হবে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটা তোমরা ভালোভাবে মাথায় রাখবে। এখানে বায়ুমণ্ডলে অবস্থিত সমস্ত গ্যাসীয় পদার্থের 75% এবং জলীয় বাষ্প এবং ধূলিকণার 99% এই স্থানেই অবস্থান করেছে। সো তাহলে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে ট্রপোস্ফিয়ারের মধ্যে আমাদের সমস্ত গ্যাসীয় পদার্থের 75% এবং জলীয় বাষ্প এবং ধূলিকণার 99% এখানে অবস্থান করেছে। সো যে কারণে এই স্থানে ঘনীভবন, অধঃক্ষেপণ, ঝড় বৃষ্টি ইত্যাদি হইয়া থাকে। তাহলে এই স্তরে কি কি হয়? ঘনীভবন হয়, অধঃক্ষেপণ হয়, বৃষ্টি, ঝড় বৃষ্টি ইত্যাদি হইয়া থাকে। তাহলে যদি তোমাদেরকে এখান থেকে সমস্ত কোশ্চেনগুলি তোমরা এখানে প্রত্যেকটি লাইনের মধ্যে পেয়ে যাবে। এবং ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার, এই যে ট্রপোস্ফিয়ার রয়েছে, এই ট্রপোস্ফিয়ারের ওপরের স্তরের নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, এবং এই যে স্ট্র্যাটোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ার রয়েছে এর মধ্যবর্তী যে স্তরটি রয়েছে এই যে হোয়াইট কালারের, সেটাকে বলা হচ্ছে ট্রোপোপজ। ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী স্থানকে বলা হয় ট্রোপোপজ। সো আর বুঝতে অসুবিধা নেই, আমরা নেক্সট স্তরের মধ্যে চলে যাই। এই যে এবারে যদি বলা হয় যে এখানে কি কি লক্ষ্য করা যায়, দেখো এখানে মেঘের অবস্থান রয়েছে, ঝড় বৃষ্টি হয়ে থাকে, মেঘ থাকলে এখানে ঝড় বৃষ্টি হবে। নেক্সট হচ্ছে এখানে বিমান পরিষেবা হয়ে থাকে, এয়ার বেলুন রয়েছে। নেক্সট স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোপজ হতে, অর্থাৎ ট্রোপোপজ এখানে বলা হচ্ছে তার কারণ স্ট্র্যাটোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরের নাম হচ্ছে ট্রোপোপজ। এই ট্রোপোপজের যদি বিস্তৃতি বলা হয় তাহলে 2 থেকে 3 কিলোমিটার এর বিস্তৃতি রয়েছে। ট্রোপোপজ হতে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃতি, অর্থাৎ ট্রোপোপজ হতে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই স্তরের বিস্তৃতি। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই স্তরের উষ্ণতা বৃদ্ধি পায়। তাহলে দেখো আগের যে স্তর রয়েছে সেখানে কী ছিল, এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার পরিমাণ হ্রাস পাচ্ছিল, কিন্তু এখানে তার বিপরীত, এখানে কি হচ্ছে, উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। যে কারণে কি হচ্ছে যে 50 কিলোমিটার উচ্চতায় উষ্ণতার পরিমাণ হয়ে গিয়ে দাঁড়ায় 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 50 কিলোমিটার উচ্চতায় কত ডিগ্রি সেলসিয়াস পৌঁছায়? 0 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। নেক্সট চলে যাই, ট্রোপোপজে উষ্ণতা যেখানে -60 ডিগ্রি সেলসিয়াস, দেখো ট্রোপোপজ এর নিচে রয়েছে, যেখানে ছিল -60 ডিগ্রি সেলসিয়াস সেখানে থেকে ক্রমশ উপরের দিকে বৃদ্ধি পেতে পেতে স্ট্র্যাটোপজে, অর্থাৎ স্ট্র্যাটোপজ কোন স্তরকে বলা হচ্ছে? এই যে স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের যে মধ্যবর্তী স্তর রয়েছে, এই মধ্যবর্তী স্তর এটাকে বলা হচ্ছে স্ট্র্যাটোপজ। দেখো ট্রপোস্ফিয়ার রয়েছে, তারপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে রয়েছে মেসোস্ফিয়ার। তাহলে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরে রয়েছে ট্রোপোপজ। তাহলে যখনই উপর দিকে যাবে তার সাথে ট্রোপো যোগ রয়েছে। দেখো ট্রপোস্ফিয়ারের ওপরে গিয়ে ট্রোপোপজ পাচ্ছ, স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে গেলে সেখানে স্ট্র্যাটোপজ পাচ্ছ। তাহলে মেসোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরে কী রয়েছে? স্ট্র্যাটোপজ। এটা স্ট্র্যাটোপজ হবে, এটা ভুল হয়েছে, পরে এটা ঠিক করে দেবো তোমাদের পিডিএফের মধ্যে। তাহলে দেখো ট্রোপোপজে যেখানে উষ্ণতা -60 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি পেয়ে স্ট্র্যাটোপজে গিয়ে হয় 0 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরে দ্রুত উষ্ণতা বৃদ্ধির কারণ হলো, এই স্তরে দ্রুত উষ্ণতা বৃদ্ধি কেন হচ্ছে তার মূল কারণ হচ্ছে 15 থেকে 35 কিলোমিটার উচ্চতার মধ্যে ওজোন গ্যাসের অবস্থান। ওজোন গ্যাস আমাদের বায়ুমণ্ডলের একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান,
যেখানে এই ওজোন গ্যাস আমাদের সূর্যের যে অতিবেগুনি রশ্মি রয়েছে এই অতিবেগুনি রশ্মিকে শোষণ করে, যে কারণে আমাদের যে এই পৃথিবীর মানে উষ্ণতা রয়েছে সেটার ভারসাম্য বজায় থাকে। এই ওজোন স্তরের গুরুত্ব খুবই বেশি, যা আমাদের অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের পৃথিবীকে বাঁচায়। যেহেতু এই স্তরের বায়ু নিশ্চল এবং মেঘশূন্য এবং বৃষ্টিহীন, সেহেতু জেট বিমানগুলি স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্য দিয়ে অনায়াসে যাতায়াত করতে পারে এবং ওজোন গ্যাসের অবস্থান থাকায় এই স্তরকে ওজোনোস্ফিয়ারও বলা হয়। তাহলে এই স্তরে যদি বলা হয় যে উষ্ণতা কেন বৃদ্ধি পাচ্ছে, তার কারণ কি হচ্ছে, এই যে ওজোন স্তর রয়েছে সেটি কি করছে, সেটি সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করছে, যে কারণে অনেক বেশি উষ্ণ হয়, যে কারণে এই স্তরের উষ্ণতা বৃদ্ধি পায়। এবং স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরকে স্ট্র্যাটোপজ বলা হয়, এই যে এখানে লেখা আছে। তাহলে যদি বলা হয় এই স্থানে ওজোন গ্যাসের স্তরের অবস্থানের কারণে এই স্তরকে কি বলা হয়, তাহলে এই স্তরকে ওজোনোস্ফিয়ারও বলা হয়। নেক্সট দেখো মেসোস্ফিয়ার। তাহলে তোমরা একবার কমেন্ট সেকশনে জানাও তো যে এই যে মেসোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরকে কি বলা হয়, তোমরা সবাই কমেন্ট করো। যদিও আমরা এর পরবর্তী পেজে আমরা বিভিন্ন কোশ্চেনগুলিকে আমরা ডিসকাস করব, তাহলেই তোমাদের সমস্ত জিনিসগুলি কনসেপ্টগুলি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে কোশ্চেন অ্যান্সারও প্র্যাকটিস হবে, তার সাথে সাথে আমরা টপিকটিও ভালোভাবে ডিসকাস আমাদের হয়ে যাচ্ছে। সো আমরা মেসোস্ফিয়ার, নিচ দিকের থেকে 3 নম্বর স্তরে রয়েছে মেসোস্ফিয়ার। দেখো বায়ুমণ্ডলের শীতলতম স্তর, এটা হচ্ছে শীতলতম স্তর। তোমরা দেখো কনফিউজ করো না, প্রথমে ছিল উষ্ণতার পরিমাণ হ্রাস পাচ্ছে, তারপরে বৃদ্ধি পাচ্ছে, আবার এখানে দেখো এখানে উষ্ণতার পরিমাণ আবার এখানে হ্রাস পাবে। বায়ুমণ্ডলের শীতলতম স্তর, যেখানে উচ্চতা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কমতে থাকে। এখানে উচ্চতা যত বৃদ্ধি পাচ্ছে তত কী হচ্ছে, তাপমাত্রার পরিমাণ কমতে থাকছে। এই স্থানের যদি উচ্চতা বলা হয় তাহলে 50 থেকে 80 কিলোমিটারের মধ্যে এই স্তরের অবস্থান করে। অর্থাৎ এই যে মেসোস্ফিয়ার, এই যে মেসোস্ফিয়ার দেখতে পাচ্ছ, এটি 40 থেকে 50 থেকে একেবারে 80 থেকে 90 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। দেখো প্রথমের স্তরটি হচ্ছে 0 থেকে 12 থেকে 18, তারপরেরটা হচ্ছে 11 থেকে 50, তারপরেরটা হচ্ছে 40-50 টু 80 টু 90 কিলোমিটার। তাহলে এর উচ্চতাটা বুঝতে পারলে। মেসোস্ফিয়ার 80 কিলোমিটার উচ্চতায় উষ্ণতার পরিমাণ গিয়ে দাঁড়ায় -90 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 80 কিলোমিটার উচ্চতায় উষ্ণতার পরিমাণ গিয়ে দাঁড়ায় -90 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এর থেকেই বুঝতে পারছো যে কত বেশি হারে উষ্ণতার পরিমাণ হ্রাস পাচ্ছে। এই স্তরে প্রায় সব উল্কাপিণ্ড যেগুলি পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ে এবং পৃথিবী পৃষ্ঠে পৌঁছানোর আগেই সেগুলি পুড়ে ছাই হয়ে যায়। তাহলে এই স্তরেই মহাকাশের সমস্ত উল্কাপিণ্ডগুলি কী হয়, পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়ে এবং সেইখানেই কী হচ্ছে, পৃথিবী পৃষ্ঠে পৌঁছানোর আগে সেগুলি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। চিত্রের মাধ্যমে যদি দেখি তাহলে দেখো এখানে উল্কাপিণ্ড রয়েছে, সেগুলি কী হচ্ছে, এই মেসোস্ফিয়ারের মধ্য দিয়ে যখন আসছে তখন সেখানে কী হচ্ছে, সেখানেই পুড়ে ছাই হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের পৃথিবী তক্ক পৌঁছাচ্ছে না। নেক্সট দেখো মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। অর্থাৎ মেসোস্ফিয়ার এবং যে থার্মোস্ফিয়ার রয়েছে তার মধ্যবর্তী স্থানে রয়েছে মেসোপজ। এই মেসোপজ স্তরটি হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ারকেও ভাগ করেছে। দেখো একটু আগে আমরা অনেক আগে আমরা জেনেছিলাম যে হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার অর্থাৎ রাসায়নিক গঠন অনুসারে যে বিভাগ রয়েছে, এদের মধ্যবর্তী স্তরকে ভাগ কে করেছে, মেসোপজ রয়েছে। তাহলে আমরা একবার চিত্রের মাধ্যমে এই জায়গাটা একবার বোঝার চেষ্টা করি। দেখো সর্বনিম্ন স্তর রয়েছে টোপোস্ফিয়ার, তারপরে রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে রয়েছে মেসোস্ফিয়ার। যদি বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার এবং টোপোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চল তাহলে হচ্ছে টোপোপজ। যদি বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের তাহলে হচ্ছে স্ট্র্যাটোপজ। যদি বলা হয় মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের তাহলে মেসোপজ। তাহলে যখন দেখো নিচ দিকের থেকে যাচ্ছ তার সাথে টোপো যোগ হচ্ছে, তার সাথে স্ট্র্যাটো যোগ হচ্ছে, তার সাথে মেসো যোগ হচ্ছে, তার সাথে টোপো যোগ হচ্ছে, অর্থাৎ তাদের মধ্যবর্তী স্তরগুলি। এবং ওপরের দুটি স্তর হেটেরোস্ফিয়ারের অন্তর্গত এবং নিচের 3টি যে স্তর রয়েছে সেগুলি হোমোস্ফিয়ারের অন্তর্গত, অর্থাৎ নিচেরগুলি হোমোস্ফিয়ার এবং ওপরেরগুলি হেটেরোস্ফিয়ার। এবং এদের যে মধ্যবর্তী স্তর রয়েছে সেই মধ্যবর্তী স্তরকে কী বলা হচ্ছে, মেসোপজ।
মধ্যবর্তী স্তরটি হচ্ছে মেসোপজ। এরপরের যে স্তরটি রয়েছে সেটি হচ্ছে থার্মোস্ফিয়ার। এই স্তরটিকে আবার আয়োনোস্ফিয়ারও বলা হয়। এবার এটি দেখো ভূপৃষ্ঠ থেকে 80 থেকে 480 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি ভূপৃষ্ঠ থেকে 80 থেকে 480 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ এই যে থার্মোস্ফিয়ার রয়েছে, এই থার্মোস্ফিয়ার স্তরটি 80 থেকে 480 পর্যন্ত বিস্তৃত থার্মোস্ফিয়ার। এই স্তরেই রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে। এই স্তরে কী হচ্ছে, আমাদের যে এই যে রেডিওর যে তরঙ্গগুলি রয়েছে সেগুলি প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে এবং বেতার যোগাযোগ ব্যবস্থায় সাহায্য করে। এই স্তরে বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি তড়িৎ ও ইলেকট্রনে ভেঙে যায়, ফলে এখানে ভেঙে হবে, এটা একটু ভুল হয়েছে, ভেঙে যায়, ফলে পজিটিভ এবং নেগেটিভ প্রকৃতির আয়নের সৃষ্টি হয়। তাহলে এখানে বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মির বিক্রিয়াও দেখা যায়। তার সাথে রয়েছে এই স্তরে 120 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি পেয়ে গিয়ে দাঁড়ায় 500 ডিগ্রি সেলসিয়াস। এখানে আবার তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, প্রায় 500 ডিগ্রি সেলসিয়াস গিয়ে পৌঁছাচ্ছে এবং 480 কিলোমিটার উচ্চতায় 1232 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছাচ্ছে। সুতরাং তোমরা নিচের দিক থেকে ভালোভাবে দেখবে যে প্রথমের স্তরে হ্রাস পাচ্ছে, তারপরের স্তরে বৃদ্ধি পাচ্ছে, তারপরের স্তরে হ্রাস পাচ্ছে, তারপরের স্তরে অর্থাৎ থার্মো এর থেকে মনে হচ্ছে এর টেম্পারেচার বেশি থার্মোস্ফিয়ার, তাহলে থার্মোস্ফিয়ারের উষ্ণতা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। তাহলে যদি বলা হয় 480 কিলোমিটার উচ্চতায় কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে, 1232 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে। আন্তর্জাতিক এবং মহাকাশ কেন্দ্র এই স্তরেই তার কক্ষপথের অর্থাৎ পৃথিবীকে আবর্তন করে, অর্থাৎ বিভিন্ন স্যাটেলাইটগুলি এই থার্মোস্ফিয়ারের মধ্যে অবস্থান করে এবং এই স্তরকে আয়োনোস্ফিয়ারও বলা হয়। এই স্তরেই থাকে বিভিন্ন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনগুলি। এই যে দেখো থার্মোস্ফিয়ার, স্যাটেলাইট। নেক্সট রয়েছে এক্সোস্ফিয়ার। এটি একেবারে বাইরের স্তর, অর্থাৎ 500 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত উচ্চতা পর্যন্ত এটি বিস্তৃত। 500 থেকে 1000 কিলোমিটার, তার আগেরটা ছিল 480 বা 500 ধরে রাখো, তাহলে 500 থেকে 1000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এবং বায়ুমণ্ডল এবং মহাশূন্যের মধ্যে সংযোগ রক্ষাকারী স্তর, অর্থাৎ যে বায়ুমণ্ডল রয়েছে এবং যে মহাশূন্য রয়েছে তার মধ্যবর্তী এই স্তরটিকে বলা হয় এক্সোস্ফিয়ার। এই স্তরের ওপরের স্তরটিকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার, অর্থাৎ এর পরেও একটি স্তর রয়েছে সেটিকে বলা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এই যে থার্মোস্ফিয়ার, তার ওপরে হচ্ছে এক্সোস্ফিয়ার এবং এর ওপরে রয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। সো এতদূর পর্যন্ত তোমাদের কোনো অসুবিধা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি সবাইকে রিপ্লাই করব। আরেকবার আমরা দেখে নিই আরেকবার ভালোভাবে চিত্রের মাধ্যমে। দেখো সর্বনিম্ন স্তরটি যদি বলা হয় তাহলে সর্বনিম্ন স্তরটির নাম কি হচ্ছে ট্রপোস্ফিয়ার, যেটির উচ্চতা কত হচ্ছে 0 থেকে 12 কিলোমিটার পর্যন্ত। তারপরে হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারে উষ্ণতার পরিমাণ হ্রাস পায়। যদি বলা হয় প্রতি কিলোমিটারে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়, তাহলে 6.4 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পায় এবং স্ট্রাটোস্ফিয়ার এবং ট্রপোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরটির নাম হচ্ছে ট্রপোপজ। নেক্সট হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার। স্ট্রাটোস্ফিয়ারেই বিভিন্ন জেট বিমানগুলি দেখা যায়। স্ট্রাটোস্ফিয়ারের ওপরের স্তরটি হচ্ছে মেসোস্ফিয়ার এবং এই মেসোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরের নাম হচ্ছে স্ট্রাটোপজ। নেক্সট হচ্ছে মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরের নাম হচ্ছে মেসোপজ। নেক্সট হচ্ছে থার্মোস্ফিয়ার। এই স্তরেই বিভিন্ন বেতার তরঙ্গগুলি দেখা যায়, তার সাথে সাথে এই স্থানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, স্যাটেলাইট। এর ওপরের স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার এবং এর ওপরে আরেকটি স্তর রয়েছে সেটার নাম হচ্ছে হ্যাট্রোস্ফিয়ার। সো এরপরে আমরা বিভিন্ন কোশ্চেনগুলি সম্পর্কে আলোচনা করব। দেখো এই কোশ্চেন তোমরা যদি ভিডিওটি মন দিয়ে দেখেছো তাহলে এই কোশ্চেনগুলি তোমরা নিজেরাই পারবে। আমি 1-2 সেকেন্ড টাইম দেবো, তোমরা নিচে কমেন্ট করে জানাবে। তারপরে তোমাদের 4টির মতো তোমাদের কোশ্চেন হোমওয়ার্ক দেবো, সেগুলো তোমরা বাড়িতে করবে এবং কমেন্ট সেকশনে কমেন্ট করবে।
জলীয় বাষ্প এবং ধূলিকণার 90% পৃথিবী পৃষ্ঠ থেকে কত কিলোমিটারের মধ্যে অবস্থান করে? কত কিলোমিটারে অবস্থান করে যদি বলা হয় তাহলে 10 কিলোমিটারের মধ্যে অবস্থান করে, অর্থাৎ একেবারে নিচের স্তরে যদি বলা হয় তাহলে নিচেরটা হচ্ছে টোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার। এবং এই যে নিচের স্তর রয়েছে টোপোস্ফিয়ার, এবং এই টোপোস্ফিয়ারে জলীয় বাষ্প ধূলিকণা রয়েছে, যে কারণে এই স্থানে ঘনীভবন, অধঃক্ষেপণ প্রভৃতি কার্যগুলি সম্পন্ন হয়ে থাকে। নাইট্রোজেন গ্যাসের শতকরা পরিমাণ কত? নাইট্রোজেন গ্যাসের শতকরা পরিমাণ, এটা তোমাদের বিভিন্ন পরীক্ষা এসছে। নাইট্রোজেন গ্যাসের শতকরা পরিমাণ হচ্ছে 78.08%। আমি এখানে তোমাদের অপশানগুলিতে ABC রাখিনি, কারণ তোমরা যদি এখানের অ্যান্সারগুলি তোমরা যদি কমেন্ট সেকশানে কমেন্ট করে লিখে জানাও তাহলে বেশি মনে থাকে। সো সেই জন্য এখানে ABCগুলি লেখেনি, তোমরা ডাইরেক্ট অ্যান্সারটি লিখবে। আর্গন গ্যাসের শতকরা পরিমাণ কত? আর্গন গ্যাসের শতকরা পরিমাণ কত? আর্গন গ্যাসের শতকরা পরিমাণ হচ্ছে 0.93%। 0.93%। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম হচ্ছে টোপোস্ফিয়ার, যার উচ্চতা কত? যার উচ্চতা হচ্ছে 0 থেকে 12 কিলোমিটার পর্যন্ত। তাহলে অপশান 1 নাম্বারটা হচ্ছে রাইট, তাহলে টোপোস্ফিয়ার অ্যান্সার। টোপোস্ফিয়ার স্তরের বিস্তৃতি কত থেকে কত কিলোমিটার পর্যন্ত? বলো কত থেকে কত কিলোমিটার? 0 থেকে 12 কিলোমিটার পর্যন্ত। প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের হার কত ডিগ্রি সেন্টিগ্রেড? অর্থাৎ টোপোস্ফিয়ারে নিচের যে স্তর রয়েছে সেই স্তরেই যে প্রতি কিলোমিটার যদি উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তাহলে সেই স্তরে উষ্ণতা হ্রাসের হার কত ডিগ্রি সেন্টিগ্রেড? সেটা হচ্ছে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে উল্লেখ করা হয়নি টোপোস্ফিয়ার, এটা তোমরা লিখে নেবে টোপোস্ফিয়ার। নেক্সট কোয়েশ্চেন, টোপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ারের মধ্যবর্তী স্তরটির নাম কি? টোপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ার, তোমাদের যখনই অসুবিধা হবে তখন তোমরা একটা ছক বানিয়ে নেবে। একেবারে নিচের স্তরে টোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। তাহলে টোপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ার এর মধ্যবর্তী স্তরটির নাম, যখনই বলেছি নিচ দিকের থেকে ওপর দিকে যাবে তখনই সেটা হবে টোপোপজ। তাহলে অ্যান্সার হচ্ছে টোপোপজ। নেক্সট, স্ট্রাটোস্ফিয়ারের উচ্চতা কত কিলোমিটার পর্যন্ত? স্ট্রাটোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে কত থেকে কত কিলোমিটার যদি বলা হয় তাহলে 12 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। তাহলে 50 কিলোমিটার পর্যন্ত। টোপোপজ হলো দেখো একটু আগেই বললাম টোপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চল। এটি কি হচ্ছে? এটি টোপোস্ফিয়ার ও স্ট্রাটোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চল। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরে অতিবেগুনি রশ্মির বিকিরণের রক্ষক হিসাবে কাজ করে? দেখো তোমরা অতিবেগুনি রশ্মি জানো যে কোন স্তর শোষণ করে, সেটা হচ্ছে ওজোন স্তর। সেটি বলা হয় কোন স্তরে অবস্থান করে? মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এটি WBCS-এ এসেছে প্রিভিয়াস ইয়ারে। কোন স্তরে রয়েছে? সেটি হচ্ছে স্ট্রাটোস্ফিয়ারে। যদি বলা হয় কত থেকে কত কিলোমিটার উচ্চতার মধ্যে যদি অবস্থান করে তাহলে যদি বলা হয় যে এই যে ওজোন স্তর রয়েছে সেটি কত থেকে কত কিলোমিটার উচ্চতা রয়েছে, সেটি রয়েছে 15 থেকে 35 কিলোমিটার উচ্চতার মধ্যে, অর্থাৎ স্ট্রাটোস্ফিয়ারের মধ্যে। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন স্তরে মেঘের সৃষ্টি হয়? নিম্নলিখিত কোন স্তরে মেঘের সৃষ্টি হয় যদি বলা হয় তাহলে টোপোস্ফিয়ার স্তরে মেঘের সৃষ্টি হয়, অর্থাৎ 0 থেকে 12 কিলোমিটারের মধ্যে। দেখো আমি এখানে প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে তোমাদেরকে এই যে কিলোমিটার কেমন হারে উচ্চতা হ্রাস পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে সেগুলি তোমাদেরকে বলছি, যাতে তোমাদেরকে আর বারবার পড়তে না হয়, যাতে এই ভিডিওটি দেখার মাধ্যমে তোমাদের এটি মনে থাকে যে, তো সেই জন্য এটি বারবার উল্লেখ করছি। জেট বিমানগুলি নিম্নলিখিত কোন স্তরের মধ্য দিয়ে যাতায়াত করতে পারে? দেখো এখানে জেট বিমান লেখা আছে, যদি শুধুমাত্র বিমান লেখা থাকতো তাহলে সেটি কিন্তু ট্রপোস্ফিয়ারের মধ্য দিয়েই চলাচল করে। জেট বিমানগুলি সেগুলি কি কোন স্তরের মধ্য দিয়ে যাতায়াত করে? সেগুলি স্ট্রাটোস্ফিয়ারের মধ্য দিয়ে যাতায়াত করতে পারে। অর্থাৎ স্ট্রাটোস্ফিয়ারের যদি উচ্চতা বলা হয় তাহলে 12 থেকে 50 কিলোমিটার উচ্চতার মধ্যে যাতায়াত করে। স্ট্রাটোপজ কোন দুইটি স্তরের মধ্যবর্তী স্তর?
ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্কে থাকলো। এটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও কোন স্তরের মধ্যে রয়েছে। তোমরা একদম পুরোপুরি অপশানগুলোই লিখবে, ABC লিখবে না। এটা থাকলো হোমওয়ার্ক। 13 নম্বর কোশ্চেন। নেক্সট, কোন স্তরের মধ্যে স্যাটেলাইট অবস্থান করে? কোন স্তরের মধ্যে স্যাটেলাইট অবস্থান করে? দেখো এখানে তোমরা কনফিউজ করবে একটুকু। এটা আয়োনোস্ফিয়ারের মধ্যে অবস্থান করে। এই আয়োনোস্ফিয়ারকেই আবার থার্মোস্ফিয়ার বলা হয়। তোমরা সবাই থার্মোস্ফিয়ার জানো, তো অপশানগুলি ঘুরিয়ে দিতেই পারে। এই আয়োনোস্ফিয়ারের অপর নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের মধ্যে স্যাটেলাইট অবস্থান করে। নেক্সট, থার্মোস্ফিয়ারের অপর নাম কি? এই দেখো, থার্মোস্ফিয়ারের অপর নাম হচ্ছে আয়োনোস্ফিয়ার। নেক্সট, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কোন স্তরের মধ্যে অবস্থান করে? তাহলে কোন স্তরের মধ্যে অবস্থান করে যদি বলা হয়, তাহলে থার্মোস্ফিয়ারের মধ্যে অবস্থান করে। নেক্সট কোয়েশ্চেন, রেডিও তরঙ্গগুলি প্রতিফলিত হয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে। এই বেতার তরঙ্গগুলি কোন স্তর থেকে ভূপৃষ্ঠে ফিরে আসে? আমাদের যে টিভিগুলি বা রেডিও চলে, সেগুলি কিসের সাহায্যে চলে? বিভিন্ন অ্যান্টেনার সাহায্যে। সেগুলি হচ্ছে এই যে আমাদের যে এই থার্মোস্ফিয়ার রয়েছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার রয়েছে। এখান থেকে কি হয়, বিভিন্ন তরঙ্গগুলি গিয়ে প্রতিফলিত হয়ে আমাদের বিভিন্ন টিভি, রেডিও এই সমস্তগুলিতে তরঙ্গগুলি ফিরে আসে। অর্থাৎ কোন স্তর থেকে ফিরে আসে যদি বলা হয়, তাহলে সেগুলি থার্মোস্ফিয়ার থেকে ফিরে আসে। বায়ুমণ্ডলের সবচেয়ে ওপরের স্তরটির নাম কি? বায়ুমণ্ডলের সবচেয়ে ওপরের স্তরটির নাম এক্সোস্ফিয়ার না ম্যাগনেটোস্ফিয়ার? কোনটা হবে? এটা হবে ম্যাগনেটোস্ফিয়ার। অর্থাৎ এক্সোস্ফিয়ারের একেবারে ওপরের স্তরটির নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। নেক্সট কোয়েশ্চেন, থার্মোস্ফিয়ার কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? আগেই বলেছিলাম তোমাদের 4টা কোয়েশ্চেন হোমওয়ার্কে দেবো, এটাও তোমাদের হোমওয়ার্ক থাকলো। থার্মোস্ফিয়ার কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? এটা অপশানের মাধ্যমে, এটা অপশানগুলি দেখে জানাবে, কারণ কোনো বইয়ে দেখবে যে এর থেকে বেশিও আছে, আবার এর থেকে কমও আছে, কিন্তু কাছাকাছি যেটা অ্যান্সার হবে সেটাই হবে। নেক্সট, ওজোন লেয়ারটি কত কিলোমিটার উচ্চতায় অবস্থান করে? এটা তোমাদের হোমওয়ার্কে থাকলো। ওজোন স্তরটি কত কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে? রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা হয়? এটা তোমাদের বলে দিচ্ছি, এটা 2টি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে হোমোস্ফিয়ার, আর একটা হচ্ছে হ্যাট্রোস্ফিয়ার। এটা একটু বলে দিই, এটা বলা হলো না। হোমোস্ফিয়ার কোনটি? হোমোস্ফিয়ার হচ্ছে সমুদ্র তল থেকে, অর্থাৎ রাসায়নিক গঠন অনুসারে 2টি ভাগে ভাগ করা হচ্ছে। একেবারে নিচের স্তরটির নাম হচ্ছে হোমোস্ফিয়ার এবং ওপরের নাম হচ্ছে হ্যাট্রোস্ফিয়ার। হোমোস্ফিয়ার কি সমুদ্র তল থেকে 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং এই স্তরেই বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলি অবস্থান করে। মানে গ্যাসীয় উপাদানের প্রায় 99% এই স্তরেই অবস্থান করে। যদি বলা হয় কী কী, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন, নিয়ন প্রভৃতি সমস্ত গ্যাসীয় উপাদানগুলি এই স্তরের মধ্যেই অবস্থান করে, এবং এই স্তরের বিস্তৃতি কত? 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত। এবং আরেকটা যে হ্যাট্রোস্ফিয়ার রয়েছে, সেটির উচ্চতা হচ্ছে 90 থেকে বাকি একদম 10,000 পর্যন্ত। তাহলে এর ওপরের স্তরটির নাম হচ্ছে হ্যাট্রোস্ফিয়ার। এখানে কি রয়েছে? এখানে গ্যাসীয় উপাদানগুলি সমান অনুপাতে থাকে না, তাই একে হ্যাট্রোস্ফিয়ার বলা হয়। এই যে হ্যাট্রোস্ফিয়ার রয়েছে, এই হ্যাট্রোস্ফিয়ারকে আবার গ্যাস হিসাবে আলাদা আলাদাভাবে ভাগ করা হয়। এই হ্যাট্রোস্ফিয়ারকে গ্যাসের আলাদা আলাদাভাবে ভাগ করা হয়। সেগুলি একবার আমি বলে দিচ্ছি, যদিও তোমাদের এইগুলি পরীক্ষায় নাও আসতে পারে। আণবিক নাইট্রোজেন স্তর, আরেকটা হচ্ছে পারমাণবিক স্তর, নেক্সট হচ্ছে হিলিয়াম স্তর, এবং সবথেকে যে লাস্টের স্তরটি রয়েছে সেটা হচ্ছে হাইড্রোজেন স্তর। সুতরাং তোমরা এখানে এটাই মনে রাখবে যে রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে 2টি ভাগে ভাগ করা হয়। কি কি? হোমোস্ফিয়ার এবং হ্যাট্রোস্ফিয়ার। হোমোস্ফিয়ারের মধ্যেই বায়ুমণ্ডলের শতকরা 99% এই স্তরের মধ্যেই অবস্থান করে, এবং যে বাকি 1% রয়েছে সেটি হ্যাট্রোস্ফিয়ারের মধ্যে অবস্থান করে থাকে। সো আমাদের 20টি কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেছে এখানেই। সো তোমরা আশা করি ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমরা লাইক করো।
এবং আনএকাডেমি এই সময় নিয়ে এসছে তোমাদের এক বিশাল বড় সুযোগ। তোমরা আনএকাডেমি থেকে এখন তোমরা বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কোর্সগুলি তোমরা পারচেস করতে পারবে এবং সেগুলি তোমরা বাড়িতে বসেই প্রিপারেশন করতে পারবে, কোথাও তোমাদেরকে এর জন্য যেতে হবে না। যেখানে তোমরা পাচ্ছ তোমার চয়েসের এডুকেটার্স, তোমার চয়েসের ব্যাচ, তার সাথে সাথে বিভিন্ন রুটিনের মাধ্যমে তোমাদেরকে সমস্ত ক্লাসগুলি এক সুন্দরভাবে উপস্থাপন করা হয় তোমাদের সামনে। দেখো এখন বর্তমানে প্রত্যেকটি ক্লাসকে মডার্ন টেকনোলজির সাহায্যে তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। স্যারের সাথে তোমরা ডিসকাশন করতে পারছো চ্যাটের মাধ্যমে, তার সাথে তোমরা এই যে একটা জিওগ্রাফির টপিক হচ্ছে সেখানে ম্যাপের মাধ্যমে প্রত্যেকটি বিষয়কে ভালোভাবে উপস্থাপন করা হচ্ছে, যেখানে তোমরা ভিডিওটি দেখেই তোমরা অনেক কিছু জ্ঞান অর্জিত করতে পারবে। নেক্সট তোমরা ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি ইউজ পাচ্ছ, এখানে পোলস পাচ্ছ, চ্যাট সেকশন পাচ্ছ, যেখানে তোমরা তোমাদের বেস্ট এডুকেটরদের সাথে চ্যাটের সাহায্যে বিভিন্ন কোয়ারি করতে পারবে, বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার জানতে পারবে। তার সাথে সাথে রয়েছে কুইজ রয়েছে, ডাউট ক্লিয়ারিং রয়েছে, টেস্ট সিরিজ রয়েছে, সেইগুলি তোমরা বাড়িতে বসেই করতে পারছো। তোমরা তোমাদের পছন্দের মতো স্যার পাচ্ছ, বেস্ট এডুকেটর রয়েছে এখানে, যেমন জিওগ্রাফির জন্য রয়েছে, হিস্ট্রির জন্য রয়েছে, আরও ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি সমস্ত বিষয়গুলির জন্য রয়েছে। তোমরা এখান থেকে তোমরা এই প্ল্যানগুলি নিতে পারবে 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস, 24 মাস। তোমরা যদি 12 মাসের এই প্ল্যানটি নাও তাহলে আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, 10% ডিসকাউন্টের জন্য রেফেল কোড ব্যবহার করুন। আমাদের ডেসক্রিপশানে আমাদের রেফেল কোড দেওয়া রয়েছে, যেটি তোমরা ইউজ করলে তোমরা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট তোমরা এখান থেকে পেয়ে যাবে। সো আর দেরি কিসের, এখান থেকেই তোমরা কোর্সটি আজই পারচেস করো এবং প্রিপারেশান আজ থেকেই স্টার্ট করে দাও। সো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবারও বলে রাখি, ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করো বন্ধুদের সঙ্গে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।